গোটা হাসপাতাল, সেখানে প্রচুর মানুষ তো দেখাতে আসে হাসপাতাল, একদম সেখানে দেখার কোনো সিকিউরিটি নেই, সিকিউরিটির চেয়ার ফাঁকা, কি বলবো না। যাকগে, তাহলে আপনারা যখন ঘুরে দেখলেন, তাহলে এইটুকু আশা করছি যে মানুষজন, সাধারণ মানুষজন যে আছেন, উনি এইটুকু বুঝতে পারবেন যে এই কথাটা বারবার যে নিরাপত্তা পাচ্ছি না, সেফটি সিকিউরিটি পাচ্ছি না, এই কথাটা কিন্তু আমরা বানিয়ে বলছি না, নেই। আজকে এই ঘটনাটার ব্যাপারে আরেকটা জিনিস হাইলাইট করি, শুধু এই জিনিসটা নয় যে আজকে একটা মেয়ে পিজিটির ফিমেল ওয়ার্ডে তার ডিউটির রুমে সে যখন লুকিয়ে পড়েছে, তখন একটা পুরুষ, একটা মেল পেশেন্ট পার্টি সেই দরজার ধাক্কা মেরে জোর করে ঢুকে সেই মেয়ের গায়ে হাত দিয়েছে। শুধু এইটুকু নয়, আজকে পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে দাদারা আপনারা কী করছেন, দাদা আপনারা কী করছেন, ওদেরকে সহজে প্রশ্ন করে গেল। পুলিশ আর সিকিউরিটি গার্ডের সাথে ওদের ঝামেলা কখন চালু হলো? যখন এতগুলো পুলিশ, এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও ওই 15-20 জন যে বেডে ওই পেশেন্ট ছিল, সেই বেডকে নিজে টেনে এক ফ্লোর নিচে নামাতে যাচ্ছিল, তখন ওরা অ্যাকশানে নেমেছে। মানে আজকে হাসপাতাল সিকিউরিটির এমন অবস্থা যে সিকিউরিটি আর পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু সামনে যে পেশেন্ট পার্টি 15-20 জন দল বেঁধে একটা পেশেন্টের বেড ঠেলে ওয়ার্ড থেকে বের করে নিচ্ছে, তখন ওদের টনক নড়েছে। আর ওরা ওদের গায়ে হাত তুলেছে না ওদের ধরেছে অতটা আমরা জানি না। কিন্তু হাসপাতালের ভিতরে আউটপোস্ট করে তাহলে লাভটা কি হলো? আবার একই গল্প। আমি কিন্তু একটা কথাই সবাইকে বলি, চৌকিদার যদি অন্ধ থাকে 10টা বসেও কোনো লাভ হবে না। একটা ঘর বানিয়ে দিলাম কিন্তু কাজের কাজ কিছু হলো না, সেটাতে আমি বিশ্বাস করি না। 7 দিনের মাথায়, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন মিটিং করলাম, মাসে 30 দিনের মধ্যে 28 দিন মিটিং করলাম, মিটিং করে কাগজ কলমে অনেক কিছু লিখে দেওয়া যায়। মধ্যরাতে প্রিন্সিপাল ছুটে এলেন আপনাদের পাশে, বলছেন যে এত রাত্রিবেলা আমি ঘুমাতে পারি না যদি ছাত্ররা আন্দোলন করে, সেক্ষেত্রে এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এই বিষয়টাকে আমি দেখছি যে আজকে সবাই এসছে, প্রিন্সিপাল এসছে, আমি প্রিন্সিপাল স্যার এসছেন, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে ওসি চলে আসবেন, হয়তো কিছু ঘন্টার পর চিফ মিনিস্টার চলে আসতে পারেন। যার মার খাওয়ার সময় খেয়ে গেছে, আমার মেয়ে মার খেয়ে গেছে, আমার মেয়ের মনে ওই ডিপ্রেশনটা, ওই ওই স্ট্রেসটা, ওই আতঙ্কটা চলে এসছে। দ্বিতীয় অভয়া হতে পারত। এইটাই তো নিরাপত্তা কেন নাই? আর কি একটা অভয়া লাগবে এদের? এই যে প্রত্যেকবার আমি আপনাকে বলছি, 1 সেপ্টেম্বর যখন এই প্রোটেস্ট চলছিল, তখন আমি রাত্রেবেলা ডিপার্টমেন্টে আনঅফিসিয়ালি হেল্প করতে, কারণ লোকজন কেউ ছিল না, আমি গেছিলাম। তখন একটা পেশেন্ট, এটা জিডিএফও জানে, এটা আমরা জিডি করেছিলাম, তখন এই কথাটা বলা হয় আমাকে, খুব চেঁচামেচি হয়, প্রচণ্ড চেঁচামেচি, গালাগাল, হ্যাঁ, তখন গায়ে হাত তোলাতুলি হয় না। তখন বলেছিল তুই নিজের কাজ কর, নাহলে আরেকটা আরজিকর করে দেবো। আজকে বলেছে সিপিআর ছাড়লে আরেকটা আরজিকর করে দেবো। না, আমি বুঝতে পারছি না, অভয়াকে কি সবাই একটা এক্সাম্পল ধরে নিয়েছে, প্রোটোটাইপ করে নিয়েছে, যে ডাক্তারের নামে যা করব অভয়া করে দেবো? আজ আমার মেয়ে মারা গেল, সে কি তোমাদের জন্য এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে? এইটা শুধু অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার নয়, এটা পুরো সমাজের লজ্জা হয়ে যাওয়া উচিত। আজকে একটা মেয়ে তার হস্টেল রুমে গিয়ে বসে কাঁদছে, সে নামতে চাইছে না ভয়, কারণ সেই যে ডিউটি রুমে আবার সেই একই গল্প, ওর যে বাড়ি এই হাসপাতালটা, সেখানে ওই সিকিউরিটি, যেখানে সবথেকে বেশি সিকিউরিটি থাকার কথা, ওর সবথেকে বেশি সিকিউর থাকার কথা, সেখানে একটা পুরুষ তার ঘরে ঢুকে তার হাত ধরে টেনে নিচ্ছে। যার কাছে জবাব চাইছে সে বলছে আমার কাছে জবাব নেই, তাহলে জবাবটা চাইবো কার কাছে? মানে এটা তো ওই ব্যাপার হয়ে গেল যে আমাকে সিকিউরিটি দেবে সেই বলছে আমার কাছে সিকিউরিটি নেই, আমরা দিতে পারছি না যখন, তাহলে ডিউটিটা চাইছো কী করে বলছেন উৎসবে ফিরে আসুন, কী করে বলছেন ডিউটি রিজিউম করুন, কী করে বলছে যে এদের জন্য পেশেন্ট মারা যাচ্ছে? আমাদের একটা মেয়ের প্রাণের দাম কি এত কম যে আরেকটাকে নিতে চাইছে? আজকে হাত ধরে টেনেছে, কাল কাপড় ধরে টানবে, পরশু গলা কাটবে। এই জিনিসটা ছেড়ে দিচ্ছেন আপনারা লাইটলি বলেই তো এটা বারবার হচ্ছে। এইটা তো শুধু একটা ঘটনা, এর মাঝখানে তো এসএসকেএমও ঘটনা ঘটেছিল। এরম রোজ কি কম গালাগাল শুনছি আমরা? কিন্তু আজকে একটা মেয়ের হাত ধরে টেনে দিচ্ছে, আর তারপরেও কারুর যদি টনক না নড়ে যে এই রাজ্যে এই স্বাস্থ্য সিস্টেমের অবস্থা কতটা খারাপ। আজকে জুনিয়র ডাক্তারের ঘাড়ে সব চলছে, আর লোকজন আজকে এসে প্রকট হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার 6 ঘন্টা পর। পেশেন্টের চিকিৎসা তখন লাগে যখন পেশেন্ট বেঁচে থাকে, মারা যাওয়ার পর চিকিৎসা দিয়ে কোনো লাভ হয় না। মার খেয়ে আমরা দেখে নেব কি, এখন ওকে জেলে পুঁতে হবেটা কি? ওকে এফআইআর করে জেলে পুঁতে দিন না। কিন্তু যে তো মার খাবার সে তো খেয়ে গেল, যে তো ডিউটি করতে গিয়ে, তার কর্ম করতে গিয়ে মারটা খেয়ে গেল, তার মনে তো আতঙ্কটা বসে গেল। একটা সমাজে আজকে তো এই হাসপাতাল কর্তৃপক্ষের লজ্জা হয়ে যাওয়া উচিত যে একটা মেয়ে তার বাড়ি, তার মা বাবার বাড়ি তার মা বাবার সিকিউরিটি ছেড়ে আজকে এই হাসপাতালে এসে পরিষেবা দিচ্ছে, সে পড়াশোনা করছে, পরিষেবা দিচ্ছে, তার তো দায়িত্ব আপনার থাকার কথা। সে তো আপনার নিজের মেয়ের মতন, সেই মেয়েকে আপনারা সিকিউরিটি দিতে পারছেন না। তার থেকে ছোট ছোট ইন্টার্নরা সবে এমবিবিএস পাস করেছে, সবে কত 20-22 বছর বয়স এদের,
তাদেরকে আপনারা সিকিউরিটি দিতে পারছেন না কেন ভাই? রাতে ঘুমাচ্ছে বলে? রাতে যদি কারোর ঘুম কেড়ে গেছে কারণ ছাত্ররা আন্দোলন করছে, সে ছাত্রী তো মার খেয়েছে সন্ধ্যেবেলা। আমাদের এমএসভিপির স্টেটমেন্ট হচ্ছে আমার সার্ভিস রাতের জন্য নয়। এমএসবি বলেছে? হ্যাঁ, কবে বলেছে? আমরা যখন ফোন করে দাবি জানিয়েছি যে স্যার আপনি আসুন, তখন উনি বলেছেন আমার ডেপুটি সুপার আছে ডিউটিতে, আমার সার্ভিস রাতের জন্য নয়। তাহলে যখন অভিভাবক, তাহলে কেন নেই তো অভিভাবক? আমরা তো অভিভাবক ছাড়া আছি। অভিভাবক যেখানে থাকে সেটা বাড়ি থাকে, এটা বাড়ি নয়। যেই বাড়িতে আমরা রোজ মার খাই সেটা বাড়ি হতে পারে না। নেই কেউ অভিভাবক এখানে, তাহলে সবাই নিজের ওপর। কারণ যদি যে অভিভাবক সেই যদি বলে দেয় আজকে যে আমরা দিতে পারছি না, তাহলে সে অভিভাবক নয়, তাহলে সে একদিকে বলে দিচ্ছে বাবু তুমি নিজের মতো নাচো, যা ইচ্ছা আছে করো। সে অভিভাবক নয়। কারণ একটা অভিভাবক এই কথাটা বলবে না যে রাতে আমার ডিউটি নয়। কেন তাহলে আমরা যখন এতে আছি, প্রোটেস্টে বসে আছি, কেন রাতের এমার্জেন্সির জন্য ডাকা হচ্ছে? নেই কেউ অভিভাবক যখন, সবাই নিজের ওপর আছি, তাহলে দিয়ে দাও গলায় স্টেথোর পাশে একটা লাঠি নিয়ে দৌড়ে বেড়াই। তাহলে আমরা যেই ট্রেনিংটা, যেই পার্সোনাল সিকিউরিটিতে 7 দিনের ট্রেনিং দিচ্ছ, সেই তো সিকিউরিটি দিয়ে আমরা মার খাচ্ছি। দাও আমাদেরও ট্রেনিং দাও, দরকার হলে প্রাণ বাঁচাবো, দরকার হলে নিজের প্রাণের জন্য লড়াই করে নেব। দিন ওই লাঠিটা দিয়ে দিন। কিন্তু আজকে যদি ডাক্তার একটা কথা বলে দিল, আর ডাক্তার যদি কাউকে ধাক্কা মেরে দিল, তাহলে কিন্তু ডাক্তার খারাপ হয়ে যাবে। কারণ আপনাদের কিন্তু শপথ নেওয়া আছে, শপথটা নিয়েছিলাম প্রাণ বাঁচানোর। ওই শুধু কথাই ছিল যে দেখলেই বলে দিত কী রোগ হয়েছে, কিন্তু রোগ থেকে সবাইকে সারাতে পারত। সবাইকে যদি বাঁচানো যেত কেউ মারা যেত না। চেষ্টাটা তো করে, ওইটাই তো একমাত্র করতে পারি। ওষুধ আছে, চেষ্টা করতে পারি। প্রাণ তো আর ফুঁকে দেবো না কারোর শরীরে। তাই বলে কি মার খাবো? রোজ রোজ মার খাবো? ঘটনা ঘটতে এখন 50 দিনও যায়নি। আর কেন? এটা কিন্তু প্রশাসনের ফেলিয়ার। কারণ ওরা দেখছে যে একটা হাসপাতালে, একটা ডিপার্টমেন্টে একটা মেয়ে মারা পড়ে গেল, একটা মেয়ের ধর্ষণ হলো, সে মারা পড়ে গেল, 50 দিন বেরিয়ে গেল, কিন্তু কোনো ন্যায় নেই, কোনো বিচার পাচ্ছে না সে। আজকে বলছে আরজিকর করে দেবো, আবার আজকে বলছে আরজিকর করে দেবো। কী হবে? এদের এফআইআর করে এদেরকে জেলে পুঁতে। কাল আরেকটা ঘটনা ঘটবে এসএসকেএমে, পরশু এমসিকেতে হবে, তারপরে সিএনএমসি হবে, তারপরে এনআরএস হবে। রোজ এক একটা করে ঘুরতে হবে, প্রত্যেক হাসপাতালে কি একটা করে অভয়া দাঁড়াবে, তারপরে এদের মাথা নড়বে? ঘুরে নিন হাসপাতাল, দেখিয়ে দিন কোথায় সিকিউরিটি। আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দেবো, যখন নিচেই ত্রাই করেই ঝগড়াঝাটি চলছে, তখন এই ফার্স্ট ফ্লোর, গোটা ফার্স্ট ফ্লোর ফাঁকা। সেখানে মেয়ে পিজিটিরা, পিডিয়াট্রিশিয়ানরা ওটিতে যায়, এলইসিএস যখন বাচ্চা ডেলিভার হয় সেই বাচ্চাগুলোকে দেখতে। আমরা হাজার একখানবার বলেছি যে ওই জায়গাটা খুব প্রোন এরিয়া, ওই জায়গাটায় যে কোনো সময় যে কোনো গন্ডগোল হতে পারে, কিন্তু কেউ কোনো পাত্তা দিচ্ছে না। আমি আজকের ভিডিও আপনাকে পাঠিয়ে দেখব, পাঠাবো। যখন নিচেই হাল্লা হচ্ছে, আমাদের মেয়ে পিজিটি ওই গোটা ফ্লোরে ঘুরেছে। একটা কথা আমি আপনাকে এই রাজ্যের একটা জুনিয়র ডাক্তার হয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আমাদের সাথে কিন্তু কেউ দাঁড়িয়ে নেই। যখন মব ঢুকেছিল 20, যেটা আপনারা দাবি 15 থেকে 20 জন, তখন সিকিউরিটি কি ছিল নিচের ফ্লোরে? আপনারা যেমনটা বলছেন না, গোটা আবার এক গল্প। থাকলেও যদি উঠে যায় তাহলে সেই থাকার মানেটা কি? মানে তখন ছিল না বলছেন? থাকলেও যদি উঠে যায় তাহলে থাকার মানেটা কি? আমি মানছি 100টা সিকিউরিটি ওই গার্ড ওই গেটে বসেছিল, কিছু আটকাতে পারিনি কেন? যেভাবে আমি প্রাণটা বাঁচাতে পারিনি, তাহলে ওরা আটকাতে পারিনি কেন? ঠিক আছে, ধন্যবাদ।